আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের ভোটের মাঠ আজ যেন এক পরীক্ষাগার, যেখানে ধর্ম, অর্থ এবং রাজনৈতিক কৌশল একসাথে ছোড়াছড়ি করছে। কোনো কোনো রাজনৈতিক দল ধর্মীয় আবেগকে সরাসরি ভোটার প্রভাবিত করবার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, আর আর্থিক সমতার অভাব জোটের ভিতরে নতুন দ্বন্দ্ব তৈরি করছে। এই জটিল প্রেক্ষাপটে ভোট শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং দেশের সামাজিক স্থিতিশীলতা, সাংবিধানিক মান এবং রাজনৈতিক আস্থার পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কোনো বিষয় নয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই প্রক্রিয়াটি আরও সুগভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ইসলামী দল, বিশেষ করে জামায়াত ইসলামী, তাদের ভোট সংগ্রহ কৌশলে ধর্মীয় আবেগকে কেন্দ্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নির্বাচনী প্রচারণায় ধর্মকে প্রয়োগ করবার পেছনে শুধু রাজনৈতিক লক্ষ্যটাই নয়, বরং ভোটারদের মানসিক এবং নৈতিক দিক থেকে প্রভাবিত করবার স্পষ্ট উদ্দেশ্য লক্ষণীয়। এমন আচরণ শুধু নির্বাচনী ন্যায় এবং নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে না, বরং সামাজিক ভাঙন ও বিভাজনের নতুন ধারা সৃষ্টি করছে। জাতীয় নির্বাচনে ধর্মের ব্যবহার বাংলাদেশের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আমরা যারা নির্বাচনী বিধিবিধান জানি সবাই কথা স্বীকার করবেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটার প্রভাবিত করবার জন্য ধর্মীয় বা জাতিগত আবেগকে কাজে লাগানো সম্পূর্ণরূপে বেআইনি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর, বিশেষ করে জামায়াত ইসলামের প্রার্থী ও সমর্থকরা নিয়মকে পাশ কাটিয়ে ধর্মনির্ভর প্রচারণায় যুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রচারণামূলক পোস্টগুলো প্রমাণ করে যে ধর্মীয় শিক্ষাকে প্রায়শই বিকৃতভাবে তুলে ধরে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের কৌশল কেবল নির্বাচনী ন্যায়কে নয়, গণতান্ত্রিক সংস্কৃতিকেও ক্ষতিগ্রস্ত করে এবং এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ইসলামী দলগুলোর, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের এই কৌশল মূলত তাদের ভোট ভিত্তি জোরদার করবার একটা প্রচেষ্টা। তারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অতীত কর্মকাণ্ড ও বিতর্কিত সিদ্ধান্ত থেকে মনোযোগ সরিয়ে নেয়। ভোটের মাঠে স্বয়ং ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহারের ফলে সমাজে ভয়, জোরপূর্বক চাপ এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক দিক থেকে এটি একটি সুগভীর প্রভাব ফেলছে। ভোটাররা বিশ্বাস এবং ধর্মীয় সংবেদনশীলতার ভেতর দিয়ে ভোটের সিদ্ধান্ত নিচ্ছে, যেটা ভোটের স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে কমিয়ে দিচ্ছে। একই সময়ে বিভিন্ন জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থনৈতিক ও সমন্বয়ের সমস্যা খুবই স্পষ্ট। জামায়াত এবং তার শরিক দলগুলো নির্বাচনী প্রচারণায় আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সমতার অভাব সৃষ্টি করছে। জামাতের শরিক দলগুলোর কারো কারো মধ্য থেকে এই অভিযোগ উঠতে শুরু করেছে। বহু নির্বাচনী আসনে শরিক দলের প্রার্থীরা প্রয়োজনীয় অর্থ বা প্রচার সমর্থন পাচ্ছেন না, ফলে তারা প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের তুলনায় ভোটের মাঠে পিছিয়ে যাচ্ছেন। এই অভিযোগ জামাতভুক্ত ছোট ছোট দলগুলো। এই আর্থিক বৈষম্য কেবল ভোটের সম্ভাবনাকে প্রভাবিত করছে না, বরং জোটের ভেতরে টানাপোড়েনও তৈরি করছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নীতিগত সমর্থন থাকলেও বাস্তবায়নে অসামঞ্জস্য, দলের নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রচার কার্যক্রমের অভাব লক্ষণীয়। ফলে জামায়াতের শরিক দলগুলোর প্রার্থীরা নিজেরা ভোটের মাঠে হিমশিম খাচ্ছেন এবং এগুলো বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মের ব্যবহার শুধুমাত্র ভোটারকে প্রভাবিত করা নয়, বরং এটি আমাদের সমাজের যে মূলনীতি এবং সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সংঘাত সৃষ্টি করছে। দেশের রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে যে ধর্মকে ভোট প্রক্রিয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে জাতীয় সংবিধান, ধর্মনিরপেক্ষ চেতনা
এবং সামাজিক সমন্বয় বিপন্ন হয়। দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় ধর্মকে রাজনৈতিক প্রয়োজনের জন্য ব্যবহার করা হলে এটি নির্বাচনের স্বচ্ছতা, জনগণের বিশ্বাস এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষুণ্ণ হতে পারে। সংবিধান সংস্কার এবং গণভোটের প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতিতে নতুন দ্বিধা দেখা দিচ্ছে। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান, যেটা আমাদের সংবিধানে ছিল, সেটা বাতিল হলেও 2024 সালের হাইকোর্টের রায় সেই বিধান পুনর্বহালের সুপারিশ করেছে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে কি হবে না তা এখনও স্পষ্ট নয়। জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 অনুযায়ী, অর্থাৎ জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 অনুযায়ী কোনো আইন পুনর্বহাল করতে হলে সংসদে পাশ করানো আবশ্যক। অন্তর্বর্তী সরকারের উদ্যোগের মাধ্যমে জনগণকে সচেতন করবার প্রচেষ্টা চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর একাধিক অংশ এই প্রক্রিয়ায় দ্বিধা প্রকাশ করছে। যারা ঐকমত্য কমিশনের সভায় ছিলেন, যারা জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন, তাদের মধ্যেও কিন্তু এই দ্বিধাটা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার মিত্রদের মধ্যে হ্যাঁ না নিয়ে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। এতে নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা ভীষণ রকমের বৃদ্ধি পাচ্ছে, যদিও মাত্র 2-3 দিন আছে নির্বাচনের। গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক ঐকমত্য এখনও দৃশ্যমান নয়। সরকার চাইছে সংবিধান সংস্কার, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে অন্তরীণ সরকার এখন বলতে শুরু করেছেন, সংবিধান সংস্কার, নির্বাচন এবং বিচার ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখতে। তবে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান অস্পষ্ট। সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ এবং জুলাই জাতীয় সনদ হিসেবে পরিচিত কাঠামো অনুযায়ী নির্বাচিত সংসদ গণভোট পাশের মাধ্যমে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করবে। কিন্তু রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে এটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা অংশ মনে করছে হ্যাঁ ভোট দিলে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক বৈধতা বেড়ে যাবে এবং ক্ষমতার ভারসাম্য নির্বাচনের পর সীমিত হবে। অপরদিকে না বললে তাদের জুলাই বিপ্লব বিরোধী অবস্থানে চিহ্নিত করবার ঝুঁকি তৈরি হয়, অর্থাৎ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটার বিরুদ্ধে তাদেরকে ঠেলে দেওয়া হবে। সাংবিধানিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখা যায় গণভোটের প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ফলাফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐকমত্যটা অপরিহার্য। সেই চেষ্টা আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা কার্যত কোনো সুফল পায়নি। তবে রাজনৈতিক দলগুলো ক্ষমতার ভারসাম্য রক্ষায় ব্যর্থ হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ায় ধর্ম ব্যবহার, আর্থিক বৈষম্য, জোটের মধ্যে সমন্বয়ের অভাব, সব কিছু মিলিয়ে ভোটের মাঠকে অস্থিতিশীল ও অনিশ্চয়তার আবহে ফেলে। দেশে রাজনৈতিক সংস্কার, নির্বাচন ও বিচার ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে বলা যায় যে ধর্মের অপব্যবহার এবং আর্থিক সহযোগিতার অমিল কেবল নির্বাচনের ফলাফল প্রভাবিত করছে না, বরং সামাজিক মানসিকতা, রাজনৈতিক বিশ্বাস এবং ভোটারদের স্বাধীন চিন্তাধারার উপর গভীর প্রভাব ফেলছে। তবে এটা হিতে বিপরীত হবে বাংলাদেশের যারা কল্যাণকামী মানুষ আছেন, স্বাধীনতার পক্ষের যে শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের জন্য এটা একটা বড় সুফল বয়ে আনতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটা রাজনৈতিক সংস্কার, সংবিধান রক্ষার প্রচেষ্টা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের পথে বাধাও সৃষ্টি করতে পারে। ভোটারদের নৈতিক এবং ধর্মীয় আবেগের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তটা জড়িয়ে যাওয়ায় নির্বাচন কেবল রাজনৈতিক লড়াই নয়, সামাজিক এবং সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রশ্ন হয়েও দাঁড়াচ্ছে। রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং আর্থিক সহযোগিতার অসমতা সমাধানের জন্য তৎপর পদক্ষেপ না নিলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। আইন ও সংবিধান অনুযায়ী প্রার্থী ও দলের আচরণ নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এটি নিশ্চিত করতে হবে যে নির্বাচন কমিশন এবং সরকারের সংবিধান সংরক্ষণের দায়িত্ব
কার্যকরভাবে পালন করছে, অর্থাৎ সরকার এবং নির্বাচন কমিশন সংবিধান সংরক্ষণের দায়িত্বটা কার্যকরভাবে পালন করছে। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য ধর্ম এবং অর্থকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে, তবে ভোটের মাঠের ন্যায্যতা এবং জনমতের প্রতি আস্থা অনেক কমে যাবে। নির্বাচনকালীন এই সময়ে ধর্মনিরপেক্ষতা, আর্থিক সমতা এবং রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখবার চ্যালেঞ্জ অনেক বড়। দেশের রাজনৈতিক সংস্কারের লক্ষ্য হল সমাজকে ধ্রুবক ন্যায় এবং স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়া। তবে ধর্মের অপব্যবহার, আর্থিক বৈষম্য এবং রাজনৈতিক জোটে অসামঞ্জস্য এই লক্ষ্যকে প্রভাবিত করছে। ভোটের মাঠে এমন অনিশ্চয়তা ও বিভ্রান্তি অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে এবং এটাকে এড়িয়ে যাবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্ম, অর্থ এবং ক্ষমতার অপব্যবহার ভোটের মাঠে জটিল প্রভাব ফেলছে। রাজনৈতিক দলগুলো যদি ধর্ম এবং অর্থকে কেবল নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করে, বিশেষ করে একটি রাজনৈতিক জোট এবং আরও বিশেষ করে বললে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটা করছে, এটা জনগণের বিশ্বাস, সাংবিধানিক মান এবং সামাজিক সমন্বয়কে বিপন্ন করতে পারে। গণভোটের প্রক্রিয়া, সংবিধান সংস্কার এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা দেশকে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দিতে চেয়েছিল বলে অনেকে মনে করেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর দ্বিধা, সরকারের অক্ষমতা এবং সরকারের পক্ষপাতিত্ব ও ধর্মনির্ভর প্রচারণা এই প্রক্রিয়াকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। আগামী নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, দেশের গণতান্ত্রিক সংস্কৃতি, সংবিধান রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতার একটা পরীক্ষা হয়ে যাবে এই নির্বাচনের মধ্য দিয়ে। সমাজের স্থিতিশীলতা, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক নীতি রক্ষায় দেশের সকল রাজনৈতিক পক্ষকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক লক্ষ্য ও ধর্মীয় আবেগের মধ্যে সমতা তৈরি করতে হবে। নির্বাচনকে একটা নিরপেক্ষ, স্বচ্ছ এবং সকলের আস্থা অর্জনযোগ্য প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রক্রিয়ায় ব্যর্থতা শুধু নির্বাচনের ফলাফল নয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।